আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধের ভেতর আরেক যুদ্ধ, একটু একটু করে বাকমুত দখলে নিচ্ছে রাশিয়া। আরো জানিয়ে দিব গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের রকেট হামলা। আরো থাকছে রাশিয়াকে ভাঙতে গিয়ে নিজেদের ভাঙন ডেকে আনছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এরপর জানিয়ে দিব আরো রহস্যজনক বস্তু ভূপাতিত করল মার্কিন যুদ্ধ বিমান। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, যারা আমাদের ঘরে ফেরার কথা বলে তাদেরই ঘরে ফেরা উচিত, বললেন আরশাদ মাদানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুদ্ধের ভিতরে আরেক যুদ্ধ, একটু একটু করে বাকমুত দখলে নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই শহরকে বর্ণনা করেন আমাদের দুর্গ হিসেবে। রাশিয়ার সেনারা প্রায় 6 মাস ধরে এই বাকমুত শহরের কাছাকাছি অবস্থান করেছে। গত বছরের মাঝামাঝি সময়ে গরম পড়তে শুরু করলে রুশ সেনারা ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হওয়া বন্ধ করে দেয়। তারা শীতের জন্য অপেক্ষা করেছিল। ইউক্রেনও জানতো শীত তীব্র হলে রাশিয়া উল্টোটার অফেন্সিভ শুরু করবে। তবে তারাও গোটা সময়টা কাজে লাগিয়েছে নিজেদের ডিফেন্স লাইন শক্তিশালী করতে। আর ইউক্রেনীয় ডিফেন্স লাইনের সব থেকে শক্তিশালী জায়গাটাই হচ্ছে বাকমুত। সোমবার এক রিপোর্টে বিবিসি জানিয়েছে ইউক্রেন এখন আস্তে আস্তে বাকমুতে হাঁটতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেনের ফ্রন্ট লাইন দূরতঙ্ক অনেকটা স্থির থাকলেও যুদ্ধ কখনো বন্ধ থাকেনি। তাদের ধারণা বাকমুতে ইউক্রেনের 50 থেকে 70 হাজার সেনা আছে। শীত পড়তে শুরু করলে রাশিয়ার সেনারা সচল হয়ে ওঠে, বাকমুতের পাশের শহর সোলেদার দখল করে নেয়। কিন্তু ইউক্রেনের তীব্র প্রতিরক্ষার সামনে বাকমুতে প্রবেশ অসম্ভব হয়ে যায়। ফলে নতুন কৌশল হাতে নেয় রাশিয়া। শহর দখলের আদিম পদ্ধতি অনুসরণ করে তারা বিশাল এই বাকমুতকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে, যাতে বাকমুতে থাকা ইউক্রেনের এই হাজার হাজার সেনারা বিচ্ছিন্ন হয়ে আত্মসমর্পণে বাধ্য হয়। গত 1 মাসে বাকমুতের আশেপাশের সব এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। যে 3টি প্রধান সরবরাহ রুট ছিল তার 2টি এখন রাশিয়ার দখলে। বাকি থাকা সড়কটি রাশিয়া দখলে নিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে বাকমুত। এর আগে যেভাবে আজব সাগরের তীর অবস্থিত মারিউপোল দখল নিয়েছিল রাশিয়া, সেখানে চারদিক থেকে ঘিরে ফেলা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হয় ইউক্রেনীয় সেনাদের। বাকমুত থেকে বিবিসি সাংবাদিকদের জানিয়েছেন গোলার কারণে ঘন্টার পর ঘন্টা ধরে একটানা কেঁপে উঠেছে শহরটি। দুই পক্ষই সামনে গোলা ছুটছে, মাথার উপর দিয়ে উঠছে যুদ্ধ বিমান। শহরের কোন কোন স্থানে স্ট্রিট ফাইটিং শুরু হয়ে গেছে, অর্থাৎ রাশিয়ানরা এখন বাকমুতের ভিতরে ঢুকে পড়ছে। তবে ইউক্রেনীয় সেনারা সর্বোচ্চটা দিয়ে তাদের রুখতে যুদ্ধ করে চলছে। বিবিসি জানিয়েছেন তাপমাত্রা শূন্যের নিচে এবং ইউক্রেনীয়দের গুলি শেষ হয়ে আসছে। 93তম মেকানাইজম ব্রিগেডের ক্যাপ্টেন মিখাইলো বলেন, আমাদের সরঞ্জাম সংকট দেখা দিয়েছে, বিশেষ করে গোলা ফুরিয়ে গেছে। আমাদের এখন অ্যান্টিক্রিপ্ট কমিউনিকেশন ডিভাইস প্রয়োজন, যা পশ্চিমা মিসাইলরা সরবরাহ করতে পারে। এছাড়া সেনাদের সরাতে আর্ম পার্সোনাল ক্যারিয়ার প্রয়োজন। তবে আমরা এরপরও চালিয়ে যাচ্ছি, কারণ এই যুদ্ধের সব থেকে বড় শিক্ষা হচ্ছে কিভাবে অল্প রিসোর্স নিয়েই যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। বাকমুতের লড়াইকে বিবিসি বর্ণনা করেছেন যুদ্ধের ভিতর আরেক যুদ্ধ হিসেবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি ভয়ানক লড়াই হয়েছে এখানে। এখন রুশ সেনারা একটু একটু করে দখল করে নিচ্ছে ইউক্রেনের এই দুর্গমকে, আর এতে বড় ভূমিকা রাখছে ওয়াগনারের যোদ্ধারা। এই রুশ প্রাইভেট মিলিটারি কোম্পানি সোলেদার দখল করেছিল। তারাই এখন বাকমুতকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। এখন রাশিয়ার নিয়মিত সেনারাও এসে যুক্ত হয়েছে বলে রিপোর্টে পাওয়া যাচ্ছে। গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের রকেট হামলা। গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় হামাসের রকেট উৎপাদন কারখানা ধ্বংস করার জন্য এ হামলা চালানো হয়েছে। সোমবার সকালে ইসরায়েলের এ হামলার এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের সফরের পর ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত দেখা দেয়। এর কয়েকদিন পর সোমবার ফের হামলা চালাতে হলো। এ হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি হামাস।
2007 সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। ইসরায়েলের বিপক্ষে অনেকবার যুদ্ধে জড়ায় গোষ্ঠীটি। এদিকে জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিতে আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আরব ও ইসলামিক দেশগুলোর বেশ কয়েকজন নেতা এবং সিনিয়র কর্মকর্তারা সতর্ক করে দিয়েছে। রোববার কায়রোতে আরব লীগের এক বৈঠকে সাম্প্রতিক ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সতর্ক করেন তারা। আরব লীগ আয়োজিত ওই বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান বলছে, এবছর এ পর্যন্ত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর ইসরায়েলি পক্ষে নিহত হয়েছেন ১০ জন। বৈঠকে বক্তারা জেরুজালেম এবং পশ্চিম তীর ইসরায়েল বাহিনীর বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণে একতরফা পদক্ষেপের নিন্দা জানান। এ বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং দ্বন্দ্ব নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি করবে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র আমাদের জনগণের বৈধ অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত ও সংস্থার কাছে যাওয়া অব্যাহত রাখবে। কায়রোতে রোববারের বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়। এতে ইসরায়েলের পদ্ধতিগত নীতির নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমের আরব এবং ইসলামিক সাংস্কৃতিক ও পরিচয় বিকৃত ও পরিবর্তন বলে উল্লেখ করা হয়। ইসরায়েলের কথিত যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। রাশিয়াকে ভাঙতে গিয়ে নিজেদের ভাঙন ডেকে আনছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। গত বছর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা খুব গর্বের দাবি করেছিলেন, মাঠে আমরা রাশিয়ানদের রক্ত ঝরাতে চলছি। এ কথার একটা অর্থ এখন পরিষ্কার হয়েছে। রাশিয়া তার স্বাধীন প্রতিবেশী ইউক্রেন অবৈধভাবে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন ও বাকি বিশ্ব এর অভিঘাতে ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কর্মকর্তার এ দাবি নিয়ে আমার অবশ্য আপত্তি আছে। আরো কারণ হলো, সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভান্ডার নিয়ে রাশিয়া বিশ্বের অন্যতম বড় পারমাণবিক শক্তিধর দেশ। তারা তাদের হাতের কাছের প্রতিবেশী দেশে আক্রমণ করছে। অন্যদিকে আমেরিকা এক সমুদ্র ও এক মহাদেশে দূরে অবস্থিত। এর আগে মধ্যপ্রাচ্য ও এশিয়ার যে ধরনের কৌশলগত সমস্যার মুখে পড়তে হয়েছিল, তার থেকেও এখানে ভিন্ন বাস্তবতা। আমাদের সময়কার প্রধান পররাষ্ট্রনীতি বিষয়ে কৌশলগতভাবে চিন্তা করতে অস্বীকৃতি জানিয়ে চলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নীতি প্রণেতাদের যেখানে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া দরকার, তার বদলে এমন সব সিদ্ধান্ত নেয় তারা, যেগুলো ফ্রেশ জুয়া খেলা বলে মনে করা হয়। একমাত্র চরম মধ্যম অবস্থায় এ ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে। ইউক্রেনের ক্ষেত্রে আমেরিকানদের আচরণ এর সবচেয়ে বড় দৃষ্টান্ত। রাশিয়ানরা ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে। তারা তাদের পুরো জাতিকে যুদ্ধের প্রতি অঙ্গীকারবদ্ধ করেছে। জনপ্রিয় ভূ রাজনৈতিক বিশ্লেষক পিটার জেইহানের ভাষায়, এটা রাশিয়ার শেষ যুদ্ধ। তাদের সমাজ এক দশকের বেশি টিকবে না এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ধসে পড়ে। কারণ হলো, তাদের লৌহ মানব ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। এসব ধারণা সত্য হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা এসব ধারণার সীমাবদ্ধতা পরীক্ষার মুখে ফেলার জন্য ন্যাটোর সদস্য নয়। এমন একটি দেশ ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে। এমনকি আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হলেও তারা বিরত থাকবেন না। এখন যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, তাহলে পরিণতি কি হতে পারে? যুদ্ধের ক্ষেত্রে শত্রুর সঙ্গে প্রথম মোকাবেলার ক্ষেত্রেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। ওয়াশিংটনের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ হতে পারে, তারা ইউক্রেনীয়দের জীবনকে যেমন সস্তা মনে করছে, ঠিক আবার আমেরিকান করদাতাদের ডলারকে সস্তা বিবেচনা করছে। তারা মনে করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্য দেশগুলোর উপর পুতিন যে কৌশলগত হুমকি তৈরি করেছেন, তার অবসান এবার করে দেওয়া যাবে। আবারও রহস্যজনক বস্তু ভূপাতিত করল মার্কিন যুদ্ধ বিমান। মার্কিন যুদ্ধ বিমান কানাডার সীমান্তের কাছে লেক হুরুনের উপর আরো একটি রহস্যজনক বস্তু ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধ বিমান। এ নিয়ে চলতি মাসে 4টি রহস্যজনক বস্তু গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। রহস্যজনক বস্তু দেখা মাত্রই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার সীমান্তের কাছে
হুরুন লেকের কাছে এটিকে নামানোর নির্দেশ দেন। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, বস্তুটি বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, কারণ এটি 20,000 ফুট উচ্চতা দিয়ে যাচ্ছিল। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রেইডার জানান, ধ্বংস করার সময় 8 কোণ বিশিষ্ট বস্তুটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 6,100 কিলোমিটার বা 20,000 ফুট উঁচুতে উঠছিল। যারা আমাদের ঘরে ফেরার কথা বলে তাদেরই ঘরে ফেরা উচিত, বলেন আরশাদ মাদানী। যারা আমাদের ঘরে ফেরার কথা বলেন তাদেরই ঘরে ফেরা উচিত বলে মন্তব্য করেছেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেন, আজ যারা আমাদেরকে ঘরে ফেরার কথা বলে তারা তো দেশের ইতিহাসেই জানে না। এদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ওম আল্লাহ সর্বপ্রথম মনুকে হযরত আদম আলাইহিস সালাম এর দেশে পাঠিয়েছেন। তিনি মানুষদের মাঝে একাত্মবাদ ও ইসলামের দাওয়াত দিয়েছেন। আমরা তো ওই ইসলামের উপরই আছি, আমরা তাই ঘরেই আছি। যারা আমাদেরকে ঘরে ফেরার কথা বলে তাদেরই ঘরে ফেরা উচিত। শনিবার নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জমিয়ত উলামায়ে হিন্দের 34তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আরশাদ মাদানী আরো বলেন, ইসলাম নতুন কোনো ধর্ম নয়। ইসলামের সূচনা হযরত আদম আলাইহিস সালাম এর মাধ্যমেই হয়েছিল। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রেরিত হয়েছিলেন। সেখানে তখন মানবতা ছিল চরমভাবে উপেক্ষিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মানবতার জয়গান গিয়েছেন। এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে উপনীত হন, তখন ওমরি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে ওই ধর্মের প্রবর্তন করালেন, যেটা হযরত আদম আলাইহিস সালাম ভারতের মাটিতে প্রতিষ্ঠা করেছিল। তিনি আরো বলেন, ইসলাম ধর্মে যে মহান সত্তাকে আল্লাহ নামে অবহিত করা হয়, ওই সত্তাকেই হিন্দুরা ওম বলে ডাকে। এখন ওম বলুন আর আল্লাহ বলুন, ইবাদতের উপযুক্ত কেবল তিনি, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। এটাই আমাদের আকীদা। একই সাথে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীগণের আকীদা, এই আকীদার কোনো পার্থক্য নেই। তিনি আরো বলেন, আমাদের সবারই মিলেমিশে থাকা উচিত, এগিয়ে আসা উচিত একে অন্যের বিপদে। পারস্পরিক সৎ ব্যবহারের জন্য ধর্ম দেখা উচিত নয়। তিনি আরো বলেন, কারো প্রতি অবিচার করা বা সম্প্রীতির পরিবর্তে বৈরিতা প্রদর্শন করা আমাদের নবীর আনিত দীক্ষার পরিপন্থী কাজ। উল্লেখ্য, জমিয়ত উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটি ব্যাপক অবদান রয়েছে।